আরআইসিএল যে কথা রূপকথা নয়, দেশ টিভির ঈদ বিশেষ অনুষ্ঠানে সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা। আজকে আমাদের অতিথি এমন একজন যিনি বিজ্ঞ, প্রাজ্ঞ, তিনি রাজনীতিবিদ, তার কাছে সবচেয়ে বড় পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজকে আমাদের অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। মাননীয় মন্ত্রী, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদেরকেও। অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন ঈদের এই সময়টাতে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন আপনাদের সবার দোয়ায়। আমি প্রথমে আমার বাংলাদেশের সকল সম্মানিত নারী পুরুষ, আমার নির্বাচনী এলাকা বেলাবো মনোহরদীর সকল মানুষ যারা দেশে এবং বিদেশে বসবাস করেন, প্রত্যেককে এই শুভ লগ্নে জানাচ্ছি আমি আমার অন্তর থেকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, ঈদের এই সময়টা আমরা একটু জানতে চাই, আপনার ছোটবেলা একটু ফিরে যেতে চাই, আপনার শৈশবে। এখন আপনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী। ছোটবেলা আসলে ঈদটা কেমন কাটতো এবং এখন ঈদটা কেমন এই যে ব্যস্ততার মাঝে? বড় কঠিন বাস্তবতার মুখোমুখি করেছেন আপনি। সেই জীবনের শুরু, আমি গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, গ্রামের ধনাঢ্য পরিবার, বাট খুব সহজ সরল জীবন যাপন করেছি। আপনি বলেছেন ছোটোবেলায় কেমন ঈদ করেছি। আমি খুব নিরেট সত্য দিয়েই আপনাকে সেই শৈশবটাকে বর্ণনা করব, ঈদের শৈশবটাকে। সেই ঈদের শৈশবে বাড়িতে নাপিত ডাকতো, একটা হাফ প্যান্ট পরে অথবা তৎকালীন ছোটো লুঙ্গি পরে নাপিতের সামনে বসতাম। নিচে পিড়িও ছিল না, নাপিত চুল কেটে দিত। সে একটা আনন্দ যে ঈদ আসছে, চুল কাটবো, পরিচ্ছন্ন হব। ঈদের জন্য 5 পয়সা দামের মাথার কাগজের টুপি কিনতাম, সেই টুপি এখন আর দেখা যায় না। বাট ওই যে আনন্দ, ওই আনন্দ কিন্তু এখন আর নেই। তখন যে 5 পয়সার একটা টুপি বা একটা সেন্টু গেঞ্জি, আমার যতটুকু মনে পড়ে, একেবারেই তো সত্য বলবো, যদিও গ্রামীণ একটা ধনী পরিবারের ছেলে, গৃহস্থ পরিবারের ছেলে, শার্ট পরতাম না কোনো ঈদে, গেঞ্জি গায়ে দিতাম নতুন, একটা হাফ প্যান্ট পরতাম নতুন, একেবারে শৈশবে গেলে আর কি। একটা বাঁশি বাজাতাম, পোতপোত আওয়াজ হতো, বা একটা বেলুন উড়াতাম, ঘুড়ি উড়াইতাম। এই ছিল ঈদের দিনের শৈশব। বিকালে একটু ফুটবল খেলতাম, আর সমবয়সী ভাই বোনদের নিয়ে, চাচাতো ভাই বোন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতাম, দৌড়াতাম, আনন্দে একেবারে মনে হয়েছে যে নিজেকে আকাশে ভাসিয়ে দিতাম, এখন যতটুকু স্মৃতি মনে পড়ে। এটাই ছিল কিন্তু তখনকার ঈদ, খুব সিমসাম। এর বাইরে ঈদে আর কোনো আনন্দ বুঝি নাই। বিকালে বোনরা আসতেন, দুলাভাইরা আসতেন, একটু গল্প করতো, কিন্তু তাদেরকে আমরা খুব টাইম দিতাম না। আমরা দুর্বার গতিতে বাইরে মাঠে খেলতাম, গোল্লা শুট খেলতাম শুকনো দিন হলে, অথবা বৃষ্টি ভেজা দিন হলে কোথাও বসে আড্ডা মারতাম। এর ফাঁকে ফাঁকে একটু নিজেরা খেলাধুলা করতাম। একটা খেলা ছিল তখনকার, মানে আমরা বলতাম সতী মুতারি, লাঠি দিয়া জিংলারিয়া দিয়া বাড়ি দিতাম, এটা খেলতাম। দাঁড়িয়া বান্ধা খেলতাম। মানে এইসবের ভিতরে আমরা মজে থাকতাম। এখন কি সেই দিনগুলো মিস করেন? আই রিয়েলি মিস দ্যাট। সে আনন্দ এখন আর দেখি না। আপনি খ্যার দিয়ে বল বানিয়ে বলের উপরে কাপড় দিয়ে ঘুরে বল খেলতাম। বল কিনতাম না, কেনার মতন সঙ্গতিও বোধহয় সবার ছিল না, বা ভাবতামও না। ওই খ্যারের বল দিয়ে বল খেলতাম। এটাই ছিল মানে ঈদের সবচেয়ে বড় আনন্দ। এর বাইরে তো গ্রামে তখন ঈদের আর এই যে এখন গান গেয়ে গাড়ি নিয়ে ঘোরাফেরা, এগুলির তো কোনো অপরচুনিটি ছিল না, বা ভাবতামও না। আমাদের ঈদটা তখন নিরেটি একটা হাফ প্যান্ট, একটা সেন্টু গেঞ্জি, 5 পয়সা দামের একটা টুপি, এই ছিল আমাদের পোশাক। বা একটা শার্ট কখনো পরতাম, কখনো পরতাম না। এটাই ছিল আনন্দ। এতেই অনেক আনন্দ ছিল আমাদের ভিতরে, একেবারে হৃদয় নিংড়ানো হ্যাপিনেস যেটা প্রকাশ করা, ওইটাই আমরা ভোগ করছি তখন শৈশবে। এই বয়সের ঈদটা আসলে কি মনে হয়? আসলে ঈদের একটা অনুভূতি আছে। আমাদের ঈদ তো একটা ধর্মীয় অনুষ্ঠান না, যেমন ঈদ উল ফিতর আফটার 1 মান্থ সিয়াম সাধনার পরে যে স্টার্ট করি মর্নিং থেকে ঈদের একটা আনন্দ, সেটা তো একটা আলাদা ধর্মীয় একটা অনুভূতি। যখন শৈশবে যেটা বলেছেন, তখন ধর্মীয় অনুভূতির ঈদ ছিল না, এটা ঈদ একটা খুশির দিন, ঈদ করেছি। বাট হোয়াই এটা কিন্তু ভাবতাম না। এখন কিন্তু ভাবি যে 1 মাসের সিয়াম সাধনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে একটা ঈদ যাপন করে এই দিনে আল্লাহ যেন রোজা কবুল করেন, ঈদের দিনটা যেন আল্লাহ কবুল করেন, এটা একটা ইয়া। বাট এখন বাচ্চাদের একটু গিফট কিনে দেওয়া, কিছু করা, এটার ভিতরে একটা আনন্দ আছে। স্ত্রীকে কিছু দেওয়া বা আমাকে আত্মীয় স্বজন দেওয়া, সন্তানরা দেওয়া, এর ভিতরে একটা আনন্দ মনে করিয়ে দেয়। সালামির প্রচলন ছিল? আমাদের সময় সত্যি কথা বলতে সালামির প্রচলন আমাদের মধ্যে ছিল না, বা পিতামাতা টাকা দিবে ঈদের দিন কিছু কিনবে, এটাও কিন্তু ছিল না। বাট এতে আমরা খুব হ্যাপি ছিলাম। বাড়িতে খিচুড়ি রান্না হতো, গোস্তের ঝোল রান্না হতো, খাইতাম।
পেট ভরে খাইতাম, এটাই মজা ছিল। খাই আবার দৌড় দিতাম, এক জাগ বাচ্চারা আমরা গিয়ে খেলতাম। এখন কি সালামি দিতে হয় ছেলে এখন মেয়েদের, দিতে নাতি হয়। নাতনিদের? এখন দিতে হয়। তখন কেউ চাইতো না, আমরা মানে নিতাম না কারো কাছ থেকে। বা অ্যাকচুয়ালি আমার যতটুকু মনে পড়ে, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, ওই কনসেপ্টটাই ছিল না। আত্মীয় স্বজন ঢাকা শহর থেকে যাইতাম, বাট কেউ সালামি দিতও না, বা কেউ সালামের জন্য আসতোও না। আমার পিতামাতাকেও কাউকে সালামি দিতে দেখতাম না, বা কেউ সালাম করতে যেতও না। গতবারের ঈদ আর এবারের ঈদ, মন্ত্রী হিসেবে ঈদ, মানে একজন মন্ত্রীর ঈদ কেমন কাটে? গতবারের ঈদ কেমন ছিল, এবারের ঈদ কেমন? গতবারে ঈদ তো পলায় পলায় থাকতে হয়েছে, গ্রেফতারের ভয়ে। ফেসিবাদের অত্যাচার নিপীড়ন করেছে, অনেক সময় তো নির্জনে থাকতে হয়েছে, কর্মীরা জঙ্গলে থেকেছে, নিজেও ভয়ে ভয়ে থেকেছি। ঈদ করব কোথায় বলেন? এতগুলি মামলা নিয়ে ঈদের আনন্দ খুব ভোগ করতে পারিনি। এর ভিতরে পরিবার পরিজনের মানে ফ্যাসিবাদের আমলের কথা বলছেন? হ্যাঁ, আর একটা গতবার ঈদে তাও ধরেন একটা আমরা অনেক পরিশ্রমের ভিতরে ছিলাম, ঈদটা পালন করেছি গতবার। নেতাকর্মীদের ভিতরে মানুষের, আমাদের জনসাধারণের সাথে মিশে আমরা ঈদটা ভালোই কেটেছে। আর এবারের এখনকার যে ঈদটা, এটা আমরা আসলে একটা কমিটমেন্টের ঈদ। এই ঈদের খুশিটা যেটা আমরা খুশির দিন মনে করি, উই ওয়ান্ট টু মেক দ্য পিপল হ্যাপি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে অনেকগুলি জিনিস নতুন, আমরা আমাদের হাতের কালি ফুরায় নেই এখনও ভোটের দিনের, বাট আমরা অনেকগুলি গণকল্যাণমুখী কাজ কিন্তু আমরা এর মধ্যে করেছি। এটা আমাদের একটা হ্যাপিনেস। ঈদের দিনে আমরা ফিল করি যে উই আর ডুইং সামথিং ফর দ্য পিপল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাধারণভাবে চলেন, ট্রাফিক বন্ধ করে নিজে রাস্তা নিয়ে আরামে চলে যান না, ঠিক না? সচিবালয়ে অফিস করেন, টু মেক এ হ্যাবিট অ্যামাং অল আদার্স। আমরা মন্ত্রীরাও এখন আমরা যাই অভ্যস্ত হয়ে গিয়েছি, আমরা 9টার আগেই অফিসে চলে যাই। এই যে একটা হ্যাপিনেস আমাদের, যে উই আর ডুইং সামথিং নিউ অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার গভর্নমেন্ট অফ দ্য প্রিভিয়াস টাইম, আমরা সেটা করতে পারতেছি, এটা আমাদের একটা হ্যাপিনেস। ইট ইজ অ্যাডেড টু আওয়ার ঈদের আনন্দের সাথে এটাও মিশে যাচ্ছে। আমরা খুশি যে আমরা জনগণের জন্য কিছু করতে পারতেছি, কিছু করার চেষ্টা করতেছি, মন মানসিকতা আছে। আর মন্ত্রী হয়েছি, কিন্তু মন্ত্রী হয়েছে একটা বিরাট কিছু হয়ে গেছে। আই নেভার থিঙ্ক লাইক দ্যাট। আমি মনে করি, আমি সেই দিন মনে করবো একটা মন্ত্রী হয়েছি দেশের শাসন করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য, যেদিন আমি আমার স্বাস্থ্য খাতে যে স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো, ইজি করতে পারবো, কমফোর্টেবল করতে পারবো, গরিব মানুষের চিকিৎসার নিশ্চয়তা প্রদান করতে পারবো, সেটা যেদিন করতে পারবো, ওই দিন আমি মনে করব যে আমি মন্ত্রী, আমি খুশি। আমি একটু সেই প্রশ্নে যেতে চাই। আপনি যখন বিপুল ভোটে নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেন ত্রয়োদশ নির্বাচনে, এরপর যখন মন্ত্রিত্বের ফোন পেলেন ক্যাবিনেট থেকে, সেই অনুভূতি, জীবনে প্রথম মন্ত্রী হওয়ার যে অনুভূতি বা সেই ফোন পাওয়া, তখনকার অনুভূতিটুকু একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে একটা আবেগের জায়গায় নিয়ে গেছেন। আমি যখন ফোনটা পেয়েছি, আমার একটা সাসপেক্টেড একটা ক্যান্সার মেয়ের কথা মনে হয়ে গেছিল। আমার নির্বাচনের শিডিউল ঘোষণা ঠিক বোধহয় সপ্তাহখানেক আগে বা 10 দিন হবে, আমি আমার গ্রামের বাড়ির ঘর থেকে বের হয়ে সকালে নাস্তা খেয়ে বের হয়েছি। মেয়েটা বসেছে, দেখে আমার মনে হয়েছে সে অসুস্থ। আরেকজন মহিলা তার সাথে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে মা? সে বললো, স্যার আমি অসুস্থ, আমি গরিব, আমি চিকিৎসা করতে পারি না। আমি মেয়েটার দিকে তাকালাম, আই সাসপেক্টেড ক্যান্সার, চামড়াগুলি ফাটা ফাটা, পেটটা বড়। তা আমি ভাবলাম তার বোধহয় ক্যান্সার হয়েছে। আমি বললাম, তোমার কি হয়েছে? আমি স্যার ডাক্তার একবার দেখাইছি, আমার পেটের ভিতরে নাকি একটা টিউমার হয়েছে, পেটটা বড়। তখন আরও আমি নন ডাক্তার, আমার তখন আরও কনফার্ম হলাম যে শিওর তার ক্যান্সার। আমি বললাম, তো কী বলেছে ডাক্তার? যে স্যার অপারেশন করা লাগবে, অনেক টাকা লাগবে, আমার কেউ নাই। আমি বলছি, তুমি কি ম্যারিড? না স্যার আমি ম্যারিড না, আমার বাবা নেই, আমার মাটা আছে স্যার, খুব কষ্টে দিন চলে। বিশ্বাস করেন, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল যে আমার তো ওকে চিকিৎসা করানোর পয়সা তো আছে, আমি না করলে আল্লাহর কাছে কি জবাব দেবো। আমি তাকে বললাম, তুমি মেডিকেলে যাও, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাও, আমি ওখানে তোমার চিকিৎসা করিয়ে দেবো। আমি 1000 টাকাও তাকে দিলাম ভাড়ার জন্য। সে আসলো, ইমার্জেন্সিতে দেখালো, মনোহরদী হসপিটাল থেকে রেফারেন্স নিলাম, পাঠালাম। সে ভর্তি আমার ফোন করলো, স্যার আমার 20,000 টাকা লাগবে। এটা নির্বাচনের আগে? নির্বাচনের আগে, শিডিউল ঘোষণা 5-7 দিন আগে। সে হাসপাতালে আসলো, ফোন করলো যে 20,000 টাকা লাগবে। আমি ভাবলাম যে টাকাটা দিলে যদি সে চিকিৎসা না করে, আমি তখন আমার গ্রামের একটা ছেলে, আমার ছাত্র দলের, সে ঢাকা চিনে চাকরি করে, তাকে বললাম তুমি একটু গিয়ে দেখো মেয়েটা হসপিটালে অ্যাডমিশন নিয়েছে কিনা। সে গিয়ে ওখানে, আমি বললাম, ফোন করছে যে না মেয়েটা অ্যাডমিশন নিয়েছে। আমি বলছি তুমি ডাক্তারের সাথে আলাপ করো, হোয়াট উইল বি দ্য কস্ট ইনভলভমেন্ট। সে ডাক্তারের সাথে আলাপ করলো, ডাক্তার বললো প্রথম দিন 17,000 টাকা লাগবে। আমি 17,000 টাকা যা যা লাগবে সব কিনিয়ে দিলাম মেয়েটাকে। অপারেশন হলো, তারপর আরও 3,800 টাকা দিলাম অপারেশনের পরে তার খাওয়া টাওয়ার জন্য। বিশ্বাস করবেন, ইলেকশন যখন চলছে 7 দিন পরে, 8-10 দিন পরে সে আমার কাছে আবার গেছে। আমি দেখা প্রথম চিনতে পারি না, স্বাস্থ্য ভালো। আমি বললাম, তুমি কি ওই মেয়েটা যার চিকিৎসা করেছি? কান্না আরম্ভ করছে, স্যার
আপনি আমার জীবন বাঁচান না। বলছি না না, এটা বলবো না, আল্লাহ তোমার জীবন বাঁচাইছে। কয় স্যার আমার ক্যান্সার নাই, ইউটেরাসটার আমার টিউমারটা এত বড় স্যার। ছবি দেখালো যে স্যার আমি এখন ভালো। তখন আমি আরও 2,000 টাকা দিলাম। আমার ওই যখন মন্ত্রিত্বের কলটা পেলাম, আমার মনে হয়েছে যে এই মেয়ের আত্মার মানে হৃদয় নিংড়ানো যে দোয়া আমার জন্য করেছে, আমার মনে হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমার নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর অন্তরে বোধহয় আমার নামটা ঢুকিয়ে দিয়েছেন, আর তিনি সেই দয়াটা আমাকে করেছেন। এই অনুভূতিটা আমার তখন এসেছে এবং আমি তখন মনে মনে প্রতিশ্রুতি নিয়েছি, আফটার এ টেক দ্য ওথ, আমি সকল রুগীদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য বদ্ধপরিকর থাকব এবং অত্যন্ত সততার সাথেই মানব সেবাটা আমি করব, যাতে আমার সরকারের ভাবমূর্তি উন্নত হয়, যাতে আমার নিজের কাছে আমি যে কমিটমেন্ট দিয়েছি, আমি যাতে সহজ সরলভাবে সততার সাথে সকল চিকিৎসকদের রুগীদের যেন আমি চিকিৎসা করাতে পারি। আপনি কি ভেবেছিলেন যে মানে আপনি মন্ত্রী হবেন যখন আপনি সংসদ সদস্য হলেন? দেখেন, আমি 4 বারের এমপি, একটা মন্ত্রী করাটাই স্বাভাবিক মনে করে হইতে পারে, বাট এটাও আমি ভেবেছি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী, অনেক এমপি আমাদের, তার ভিতর থেকে কয়েকজনকে সিলেক্ট করা খুব কঠিন একটা জব। যদি করেন ভালো, না করলে আমি অখুশি না আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপর। আমাকে 4 বার 5 বার নমিনেশন দিয়েছেন, দ্যাট ইজ এনাফ ফর মি। উনি আমাকে এখন আমার যোগ্যতা যেভাবেই হোক আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি সেই বিশ্বাসের জায়গায় আমি মুনাফিকি করব না। আমি এমন কোনো কাজ করব না যেই কাজ আমার মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানকে হানি করবে, যেই কাজ মানুষ ভালোভাবে নেবে না, যেই কাজ আমার নির্বাচনী এলাকার মানুষকে খাটো করবে। আমি এমন কোনো কাজের সাথে জড়িত হব না, আমাকে দোয়া করবেন। আমরা এই আড্ডায় আবারও ফিরবো, আবারও গল্প করবো এই ঈদ আড্ডায়। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবারও আসতে চাই। প্রিয় দর্শক, RICL যে কথার উপকথান অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আজকে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। আমরা আবারও তার গল্প শুনবো এবং আড্ডা দিব অনেক। আমরা একটি বিরতি থেকে ফিরে এসে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। RICL যে কথার উপকথা নয় ঈদের বিশেষ এই অনুষ্ঠানে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা মাননীয় মন্ত্রী আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের অনুষ্ঠানে। আমরা একটু জানতে চাই যে আপনার পরিবারের সদস্য কতজন, তাদেরকে সময় দেওয়া হয় কিনা ঈদে? রাজনীতিবিদ তাদের সন্তানকে খুব কমই সময় দিতে পারে। আমার স্ত্রী, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে অস্ট্রেলিয়া থাকে, মেজো মেয়ে সে লন্ডনে থাকে, ছোটো ছেলেও লন্ডন থেকে লেখাপড়া করেছে, যেখানে আছে, ঢাকায় থাকে, আলাদা থাকেন, ম্যারিড, অল মাস্টার্স পাস করে আমার ছেলে মেয়ে। আমার উপর কেউ ডিপেন্ডেন্ট না। আপনি তো ডক্টর নন, কিন্তু এত বড় দায়িত্ব, সারা দেশের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, আপনি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী, মানে চ্যালেঞ্জ আসলে আপনার কাছে কতটা মনে হয়? নো ডাউট ইটস এ ভেরি চ্যালেঞ্জিং জব। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন, এই মন্ত্রণালয় দিয়েছেন। আমি মনে করি সততা যেখানে আমার বন্ধু হবে, সেখানে চ্যালেঞ্জকে মোকাবেলা করা আমার জন্য কঠিন হবে না। আর আমার সেই সততা, আমার এই আত্মবিশ্বাসের উপর নির্ভর করে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আশা করি আমি সফল হব। মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে সারা দেশে সরকারি যত পরিত্যক্ত ভবন রয়েছে সেগুলোকে হাসপাতালে রূপান্তর করার কথা। সেটি কিভাবে করবেন? আমরা অলরেডি আইডেন্টিফাই করতেছি। একটা মিটিং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়ে করেছেন, আন্তঃমন্ত্রণালয়ে একটা মিটিং করে আমরা সেই পরিত্যক্ত ভবনগুলিকে, বাকি যেটুকু অসম্পূর্ণ কাজ আছে সেটা শেষ করে আমরা স্বাস্থ্য, পাবলিক হেলথ কেয়ারের কাজে আমরা এটাকে ব্যবহার করতে আমরা আলোচনা করেছি এবং ইনশাল্লাহ আমরা এটা করব। আপনি সফলতার কথা বলেছেন। আমি আধা ঘন্টা আগের একটা ঘটনা আপনাকে বলি। আপনারা তো জানেন যে আমি দূর দূরান্তের বিভিন্ন উপজেলা হাসপাতালগুলিতে ভিজিট দিচ্ছি। যে আমি এই বিষয়ে আসলে আসতাম। আমরা দেখেছি যে আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন, সেখানে খোঁজ খবর নিচ্ছেন দ্রুত যেন চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে ডাক্তার রোগীদের কাছে যাবে, একটি কথা বলেছেন, এবং কোনো ডাক্তার যেন সরকারি হাসপাতালের ডিউটি রেখে প্রাইভেট মেডিকেলে না বসেন। সেটি আপনি কতটা পারবেন? এটি কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। আমি আপনাকে আশা করি আমি পারবো। সে পারার একটা আলামত এখনই আপনার ঘটেছে, আধা ঘন্টা আগে আমি আপনাকে বলবো। অ্যাকচুয়ালি একটা জিনিস ক্লিয়ার করে যেটা বলছেন, যে ডাক্তার রুগীর কাছে যাবে, রুগী ডাক্তারের কাছে আসবে না, জিনিসটাকে আমাকে অনেকে ভুল বুঝেছে। অ্যাকচুয়ালি আই ডিডন্ট মিন দ্যাট যে ডাক্তার হেঁটে হেঁটে রুগীর বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে চিকিৎসা দেবে, নট দ্যাট। দ্য থিং ওয়াজ দ্যাট যে আমরা পাবলিক হেলথ কেয়ারটাকে সহজলভ্য করবো মানুষের কাছে। মানুষ বের হয়ে যেন ডাক্তার পায়, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই, মানুষের দোরগোড়ায় আমরা সেবাটা পৌঁছে দেবো। যেমন ডাক্তার সাহেবরা তাদের ডিউটিতে থাকতে হবে,
যারা থাকেন কমিউনিটি ক্লিনিকগুলিতে ডাক্তার থাকতে হবে। আই মিন্ট দ্যাট যে আমরা সহজলভ্য করব সেবাটা। ডাক্তাররা আমাদের অনেক সম্মানিত একটা শ্রেণী, যে আমি যাই একটু আগে প্রায় 9 জন টিএইচএফপিও উপজেলা হেলথ কমপ্লেক্সের যারা হেড ডাক্তার ওনারা আসছিলেন আমার কাছে। তারা আমার কাছে এসে যে আমি যে যাচ্ছি তারা ওয়েলকাম করতেছে, যে আমি যে যাচ্ছি তারা ভালোভাবে নিচ্ছে, তারা খুশি। তারা আমাকে আমার সাথে একাত্মতা করছেন, স্যার আমাদেরকে একটা টাইম দিবেন, আপনি আমাদের কথাগুলি শুনেন, আমরা আপনার কর্মকাণ্ডকে সম্পূর্ণরূপে সহযোগিতা করতেছি, আমাদের ভালো লাগে। কিছু খারাপ লোকের জন্য তো আমরা স্যার ব্লেম হতে পারি না। আপনি আমাদের সাথে, আমরা সকল টিএইচএফ পরে আপনার সাথে বসবো, আমরা আপনাকে নিশ্চয়তা প্রদান করব, আমরা সার্বক্ষণিকভাবে ডিউটি টাইমে আমরা রোগীর সেবা করব, আমাদের কিছু কথা আপনারা শুনবেন শুধু। দে আর ভেরি হ্যাপি। তারা যে আমি কাজটা করতেছি অনেক হ্যাপি। তারাই বলেছে কিছু মন্দ লোক যারা বেনিফিটেড, ইলিগেল উপায়ে যারা বেনিফিট নিয়েছে, তারা আপনার কর্মকাণ্ডে স্যার আনহ্যাপি, বাট আমরা মেজরিটি না, হাইলি মেজরিটি ডাক্তার আমরা কিন্তু হ্যাপি। কিন্তু আমরা আপনার সাথে একদিন ইন এ বডি, আমরা সকল টিএইচএফ পরে একটা ছুটির দিনে একটা সময় আপনি আমাদেরকে দেবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে একটু আমাদের অনুরোধটা জানাবেন, উনিও যদি একটু আমাদের সাথে থাকেন অল্প সময়, ওনার মূল্যবান সময় আমরা নষ্ট করব না, আমাদের কিছু দাবি দেওয়া কথা, মনের কষ্ট বলবো, এটুকু আপনারা শোনেন। আপনি যেই কাজে নামছেন ডাক্তারদের নিয়মিত করে, আমরা এখন আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু অলরেডি নিজেদের ভিতরে আলোচনা করে আমরা কিন্তু পাংচুয়াল হওয়ার চেষ্টা করতেছি এবং আমরা হয়ে যাব ইনশাল্লাহ। এই যে এটা একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমি মনে করি। এই যে এত গুরুত্বপূর্ণ কাজ করছেন, নিজেকে কি সময় দিতে পারেন? আমার কিন্তু অলরেডি 5 কেজি ওজন কমে গেছে। ঘুমাইতে পারেন। একটা হলো আমার বাড়িটা কাছে, অনলি 80 কিলোমিটার ফ্রম মাই রেসিডেন্স। সকল মানুষ আসে, আর ডাক্তারের একটা বিরাট ফ্লিট তো আমাদের মন্ত্রণালয়ে, ওনারা দেখা করতে আসেন, ফ্যামিলি প্ল্যানিং কর্মীরা দেখা করতে আসেন, নার্সরা দেখা করতে আসেন। আমি এবার রমজান দিস ইজ ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। কোনো রোজার মাস রাতে ঘুমাই নাই অতীতে, সারা রাত তাহাজ্জুদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির করেছি, সবার জন্য দোয়া করেছি, নিজের জন্য, ছেলে মেয়েদের জন্য দোয়া করেছি। দিস ইজ ফার্স্ট টাইম। আমি জানি না আমার কি হবে। আমি এবার কোরআনও রাত্রে তেলাওয়াত করতে পারি নাই, আমি তাহাজ্জুদও পড়তে পারি নাই। আজকে ভাবছি পড়বো এবং কালকে রাত্রটা এই কয়টা দিন পড়বো, এই ছুটির মধ্যে আর কি। পড়তে পারি নাই, সময় দিতে পারি নাই, ঘুমাতে পারি না। আর সকাল থেকে তো কাজ করি, আবার ইয়েতে যাই। তাও আমি আই এনজয় দিস জব, আই এম নট ফিলিং টায়ার্ড। আমার কোনো কষ্ট নেই, আমি কাজ করতে আনন্দ পাচ্ছি। মাই মোটিভ আমার মানুষকে সেবা দেওয়া, স্বাস্থ্য সেবা সহজ করা, আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট জাতির প্রতি, ওইটাকে কিভাবে ফুলফিল করতে পারবো স্বাস্থ্য খাতের দিক থেকে, এটা আমার এখন প্রতিশ্রুতি এবং এটার উপরে খুশি মনে আমি কাজ করে যাচ্ছি। আই নেভার ফিল টায়ার্ড। মাননীয় প্রধানমন্ত্রী হেলথ কার্ড দেওয়ার কথা বলেছেন, সেটি কিভাবে? ইনশাল্লাহ আমরা জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা পাইলট প্রজেক্টের মাধ্যমে দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আপনি দেখেন আমাদের হাতের কালি শুকানোর আগে আমরা কিন্তু অনেকগুলি কমিটমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী রক্ষা করেছেন, আমরা সবাই মিলে রক্ষা করেছি। আপনারা জানেন আমরা কুড়িল বস্তিতে আমরা ফ্যামিলি কার্ড দিয়ে শুরু করেছি যাত্রা, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে দেওয়া হবে। আমরা ফার্মার্স কার্ড দেবো খুব তাড়াতাড়ি, ফার্মার্স কার্ড দেওয়া হবে। আমরা বাই জুন আমরা হেলথ কার্ড দেবো। আরেকটু আনন্দের খবর যে আমরা গরিব কৃষকদের যারা ঋণ নিয়েছিল, উই হ্যাভ থট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে ওদের কোমরে রশি লাগে 10,000 টাকার জন্য, হয়রাজ কত টাকা কত মানুষ দিচ্ছে না ব্যাংকে। কনসিডারিং দ্যাট থিং, মাননীয় প্রধানমন্ত্রী 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ, একদম আপ টু ডেট সুদ সহ আমরা মাফ করে দিয়েছি কৃষকদের জন্য। স্বাস্থ্য খাতে এখন আসলে চ্যালেঞ্জ কি মনে হয়? আপনি যখন মন্ত্রী হলেন, কাজ শুরু করলেন, কোন কোন জায়গাটা চ্যালেঞ্জের মনে হচ্ছে? চ্যালেঞ্জ একটাই, দেখেন স্বাস্থ্য খাতে আমাদের কর্মের সততা ফিরিয়ে আনতে হবে। আমাদের জনগোষ্ঠীর তুলনায় আমাদের প্রফেশনাল ডাক্তারের সংখ্যা কম, নার্সের সংখ্যা কম, মাঠ লেভেলে ওয়ার্কারের সংখ্যা কম, যেই কারণে আমরা কিন্তু 1 লক্ষ নতুন নিয়োগ দিতে যাচ্ছি হেলথ সেক্টরে, যার মধ্যে 80% হবে মহিলা। মহিলাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য আমরা মহিলা নিয়োগটা বেশি দেব। চ্যালেঞ্জটা এটাই যে এত বড় জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবাটা দেওয়ার জন্য যেই জনবলের দরকার সেই জনবলটা নেই, সেই রকম ইকুইপমেন্টসের অভাব আছে। এগুলি আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ মোকাবেলা করব। একবারে পারবো না, আমাদের হাতে তো আলাউদ্দিনের চারাগ নেই যে একবারে করে, বাট আমরা সিনসিয়ারলি অনেস্টলি উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু মিট অল দ্যাট থিংস। আমরা এই আড্ডায় আবারও ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, RICL যে কথার উপকথন অনুষ্ঠানে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। RICL যে কথার উপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। ঈদ মোবারক এবং শুভেচ্ছা। আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা আবারও যাচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনার এই সফলতার আসলে রহস্য কী? সিনসিয়ারিটি, ডিভোশন অ্যান্ড কমিটমেন্ট, অনেস্টি।
আমি সকল কাজে অনেস্ট। আমি যখন লেখাপড়া করেছি ছাত্র জীবনে, আই ওয়াজ ভেরি অনেস্ট টু মাই স্টাডি। আমি যখন টায়ার্ড হইতাম চেয়ারে বসে পড়তে, যখন পিছনে জ্বলতো বালিশ দিতাম, তারপরে যখন আরাম না পাইতাম বিছনা যে শুয়া বুক উপরে দিয়ে বই নিয়ে পড়তাম, যখন ওইভাবে আরাম না পাইতাম তখন বুক নিচে দিয়ে আবার বই ধরে পড়তাম। জানি না আমি আমার ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, আমি যখন টয়লেটে যেতাম বই সাথে নিয়ে যেতাম। অ্যান্ড আপনি বিলিভ মি, আমি যে পড়তাম, আমি অনেক বড় হব এই চিন্তায় না, আমি পড়তাম টু মেক মাই প্যারেন্টস হ্যাপি। আমার পিতামাতা শিক্ষাকে পছন্দ করতেন, শিক্ষিত ছিলেন, তাদেরকে খুশি করার জন্য বেশি বেশি পড়তাম। আমার বাবা রাত্রে রাজনীতি করতেন, যখন ঘরে ফিরতেন রাত্রে 10টার দিকে, যখন বুঝতাম মাই ফাদার ইজ কামিং, তখন জোরে জোরে কবিতা পড়তাম, নজরুলের কবিতা মুখস্থ ছিল পড়তাম, সো যাতে আমার পিতা শুনে যাতে খুশি হন যে আমার ছেলে লেখাপড়া করতেছে। আমরা কি আপনার মুখ থেকে কোনো কবিতা যদি মনে থাকে, যদি 2 লাইন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে ঈদের এই সময়টাতে যদি বলতে। 30 বছরের লায়ক ছেলে মহামারীর করাল গ্রাসে, পারিস না কো একটি ফোঁটা ওষুধ দিতে মুখে তুলে, ওরে আমার গায়ের চাষি, ওরে আমার দুঃখী ভাই, তোর দুঃখে মোর অশ্রু ঝরে, মোর দুঃখে আজ দুঃখী নাই। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার আসলে আপনি আবৃত্তি করলেন। আমরা একটু ভাবির সঙ্গে আপনার পরিচয়, প্রণয়, এটি নিয়ে যদি কোনো স্মৃতি আপনি বলতে চান আমাদের দর্শকদের। একেবারে পার্সোনাল ম্যাটার। দেখেন, আমি লেখাপড়া বললাম তো, লেখাপড়া খুব সিনসিয়ার ছিলাম, দুষ্টামি করার চিন্তা করতাম না কোনো সময়। আমরা তো কো এডুকেশন লেখাপড়া করেছি, বাট আই ওয়াজ নট ইনভলভড ইন এনি ব্যাড অ্যাফেয়ার্স অর গুড অ্যাফেয়ার্স। আমার ওয়াইফ আমার আত্মীয় হতেন, সুন্দরী মহিলা। তো মানে আমি মাস্টার্স পাস করার পরে উই মেড এ লাভ মিউচুয়ালি, আমাদের একজনকে আরেকজন পছন্দ করতাম। তা থেকে মাস 3 একটা প্রেম ছিল, 3 মাস পরে বিয়ে করে ফেলি। এটাই, খুব লম্বা, খুব ইতিহাস নেই, অল্প টাইম আমরা প্রেম করেছি, তারপরে বিয়ে করেছি। ভালোবাসতাম একজন আরেকজন। খুবই চমৎকার। আপনার জীবনের যদি কোনো কঠিন কোনো মুহূর্ত বা দুঃখের মুহূর্ত যদি শেয়ার করতে চান। দুঃখের না, খুব এক্সাইটেড কঠিন মুহূর্ত আমার মুক্তিযুদ্ধ। 1971-এর 14 ডিসেম্বর, আমরা তার 1 মাস আগে আমরা এলাকায় ফিরছি, বর্ডারে যুদ্ধ করে। আই ওয়াজ ফাইটিং ইন বিলোনিয়া সীমান্তে ছিলাম। বিলোনিয়া সীমান্তে আমরা করেছি, মানে কসবাতে কিছুদিন ছিলাম। তারপর এলাকায় যখন ভিতরে ঢুকি, যে আমরা উই হ্যাড হান্স যে আমরা স্বাধীন হয়ে যাচ্ছি। 14 ডিসেম্বরে প্রায় 300-এর উপরে পাকিস্তান আর্মি ভৈরব থেকে তারা বাই রোড কিছু নদীপথে এসে তারা আমার বনহরদির উপর দিয়ে আসতেছে খবর পেলাম। এই খবর পেতে পেতে ভাবতে ভাবতে আমার ট্রুপ, আমি 90 সদস্য বিশিষ্ট গ্রুপের কমান্ডার ছিলাম। আমার অটোমেটিক মেশিন গান ছিল, মর্টার ছিল, গ্রেনেড ছিল। যখন শুনলাম আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে বরচাপা নামক একটা স্থানে তারা এসে পড়েছে, তখন আমি দেখলাম তাদের বিরুদ্ধে আমি অ্যাম্বুশ করব। আমার গ্রুপ তখন স্কেটার বিভিন্ন জায়গায়। আমার এলএমজি ম্যান একজন ছিল, তাকে নিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। একটা স্টেন গান, একটা এলএমজি, একটা গ্রেনেড নিয়ে আমি দৌড়ে মনোহরদী হেডকোয়ার্টারে প্রাণেশ বাবু করে একজন হিন্দু ভদ্রলোকের ভাঙ্গা বাড়ি ছিল, কোঠাঘর মাটির, গিয়ে দেখলাম এতটুক ভাঙ্গা, এটার নিচে আমি এলএমজি নিয়ে শুয়ে পড়লাম। আমার থেকে ধরেন 500 গজ দূরে সুইস একটা মানে সুইস গেট আছে নদীর, মনোহরদী হেডকোয়ার্টার থানার 200 গজের ভিতরে, এই দিক দিয়ে পার হবে আর্মি। আমি ঠিক 500 গজ দূরে তাদের আমি অ্যাম্বুশ নিলাম। ডাইনি দিয়ে একটা রোড আছে, আমি কিন্তু ভাবি নাই যে এই রোড দিয়ে যদি আমি গুলি করার পরে আর্মি আসে আমার যে মেরে ফেলবে। আই ডিড নট থিঙ্ক লাইক দ্যাট। মানে দেশপ্রেম অ্যান্ড কমিটমেন্ট টু মাই ডিউটি, যে ওদেরকে আহত করতে হবে, মারতে হবে, সারেন্ডার করাতে হবে, পাগলের মতন যে ওখানে শুয়ে পড়েছি। যেই মুহূর্তে তারা সুইচ গেটের উপরে আসছে, আই স্টার্টেড ফায়ারিং চেইন মেশিন গান থেকে অন্তত কয়েকশো রাউন্ড গুলি ফেলছে, ধাম ধাম তারাও পড়তেছে। তখন আমার ডাইনে আমি বলছি খালি রাস্তাটা কাভার করো আমার সেকেন্ড ম্যানকে। সে স্টেন গান দিয়ে ব্রাশ ফায়ার করতেছে ডাইন সাইডে, যাতে এই দিক দিয়ে না ঢুকতে পারে। কিন্তু স্টেন গানে কিন্তু ওদেরকে বিরত করতে পারতো না। যদি তারা চাইতো যে এখানে এইদিকে আসার জন্য, তারা তো গুলি থেকে বুঝে কোত্থেকে গুলিটা হচ্ছে। দ্যাট ওয়াজ এ ভেরি হার্ড টাইম ফর মাই লাইফ। এটা আমার ছিল। এবং সেখানে 5 জনকে হত্যা করেছিলাম, তারা সারেন্ডার করে নেই আমার কাছে। পিছু দাওয়া করতে করতে ঘোড়াশালে এসে তারা শিবপুরের মুক্তিবাহিনীর কাছে তারা সারেন্ডার করেছিল। এটা একটা কঠিন সময়। আর একটা কঠিন সময় আমার ছিল, এখনও চোখ দিয়ে পানি আসবে। আমি যেদিন মুক্তিযুদ্ধে যাই ইন্ডিয়াতে, আমার মা বিধবা, যখন রওনা হয়েছে আমার মা বুকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো না যাওয়ার জন্য। আমি আমার মাকে বলেছিলাম, মা, কেউ যদি না যায় দেশটা কারা স্বাধীন করবে? মায়ের চোখের পানি মুছে দিয়ে নিজের চোখে পানি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই দ্যাট ওয়াজ এ ভেরি ইমোশনাল টাইম ফর মি।
খুব ইমোশনাল সময়। এই জন্য আপনি সবসময় আমরা দেখি যে আপনি মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি ওন করেন এবং এই পরিচয়টাকে, বীর মুক্তিযোদ্ধা পরিচয়টাকে আমি সবচেয়ে আই বেশি ফিল ধারণ প্রাউড করেন। অফ দ্যাট। আমি যুদ্ধ করেছি দেশের জন্য, স্বাধীন করেছি দেশের জন্য, স্বাধীন করে ক্ষান্ত থাকি না। স্বাধীনতার পরে নরসিংদী শিল্প এলাকাটা পাহারা দিয়েছি লুটপাট থেকে, এবং যদি দুই একটা অক্ষত শিল্প এলাকা থেকে থাকে আমার নরসিংদীর ইউএমসি জুট মিল, আলিজান টেক্সটাইল, এগুলি আমি পাহারা দিয়েছি, থাকছি এবং জিনিসগুলি রক্ষণাবেক্ষণ করে সরকার যখন ওইখানে পোস্টিং দিয়েছে অফিসারদের, তাদের হাতে হ্যান্ড ওভার করে দেন আই কেম ব্যাক টু মাই ইউনিভার্সিটি অ্যাগেন। আমরা খুবই গর্বিত আপনার এই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা নিয়ে। আমি একটু আপনার সুখের কোনো একটি মুহূর্ত যদি আপনি শেয়ার করতে চান, সবচেয়ে সুখের কোনো মুহূর্ত। সবচেয়ে সুখের মুহূর্ত কি বলবো, অনেকগুলি মুহূর্তই তো আছে। সবচেয়ে যেটি একটি মুহূর্ত। আমি আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্তই বলবো, সেটা হলো আমি যখন মেট্রিক পরীক্ষার রেজাল্ট পাই। আপনি জানেন হিউম্যানিটিস গ্রুপে তখন ফার্স্ট ডিভিশন পাওয়া বা মেরিট লিস্টে থাকা খুব কঠিন ব্যাপার। আর্টস থেকে ফার্স্ট ডিভিশন পাওয়া ওয়াজ এ ভেরি টাফ জব। আমি যখন খবর পেয়েছিলাম যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি অ্যান্ড মাই পজিশন ওয়াজ 21 মেরিট লিস্টে, আই ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি। মাই ফাদার আমাকে বুকে জড়ায়, উনি রেজাল্টটা নিয়ে আসছিলেন, বুকে জড়ায় ধরে আমাকে আদর করতেছিলেন। তখন দেখতে আসছিল লোকজন আমাকে নিয়ে, উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, পাশে বসিয়ে রাখছেন অন্যান্য চেয়ারম্যানরা আমাকে দেখতে আসতেন যে কোন ছেলেটা ফার্স্ট ডিভিশন পেয়েছে। দ্যাট ওয়াজ রিয়েলি হ্যাপি মোমেন্ট ফর মি। খুবই চমৎকার মুহূর্ত আসলে, এটি আসলে ভুলবার নয় কখনো, জীবনের প্রথম cannot জীবনের forget that সফলতা। 47 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল ঢাকা বোর্ড থেকে, আই ওয়াজ ওয়ান অফ দেম, অনলি 47। আপনার জীবনে এখন আর অপূর্ণতা কি আছে বা স্বপ্ন কি আছে যদি বলতেন? আমার জীবনে কোনো অপূর্ণতা নেই, একটা স্বপ্ন আছে। আমি যদি সততার সাথে, যে কমিটমেন্ট আমার মাননীয় প্রধানমন্ত্রীর, টু মেক দ্য পাবলিক হেলথ কেয়ার অ্যাভেলেবল দ্য ডোর স্টেপ অফ দ্য পিপল, মানুষের দৌড়গড়ে স্বাস্থ্যসেবা নিয়ে যাওয়া, আমি যেদিন সেইটা করতে পারবো, আমি তখনই ক্ষান্ত হব, তখনই শান্ত হব যে আমি পেরেছি। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য সেক্টর নিয়ে আমার সর্বশেষ প্রশ্ন। স্বাস্থ্য সেক্টরে আমরা গত 15 বছর 16 বছর দেখেছি যে সিন্ডিকেটের কবলে মুখ থুবড়ে পড়েছিল স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্যসেবাকে সিন্ডিকেটের কবল থেকে কতটা মুক্ত করতে পারবেন? দেখেন, কাদের মধ্যে সিন্ডিকেট ওটা আমি জানি না, বলতে পারবো না। তবে একটা জিনিস আপনি দেখেছেন, আমরা যেমন হসপিটালগুলিতে ট্রলি বিক্রি হয়, সিট বিক্রি হয়, আমরা কিন্তু ডিজিএফআই, র্যাব, এনএসআই আমরা কিন্তু সব লাগিয়েছি, এবং এর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন সোহরাওয়ার্দীতে 10-12 জন দালালকে গ্রেফতার করা হয়েছে। এখন খুব একটা আই ডো নট ফিল যে কোনো সিন্ডিকেট আছে কিছু কিছু হসপিটালে, যেগুলো আমরা কিন্তু সমস্ত গোয়েন্দা কাজকর্ম করতেছি বন্ধ করার জন্য। আশা করি আপনারা স্বীকার করবেন বা খবর নেবেন, অনেকটা বন্ধ হয়ে আসতেছে, নিয়মানুবর্তিতা বৃদ্ধি পাচ্ছে। ওষুধে যেমন আপনারা দেখেন কয়েকদিন আগে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের একটা অভাব হয়ে মিছিল হইতেছিল মানুষের মধ্যে। আমি রাত্রে রাশ করেছি মহাখালীতে, ওই যেটা সংক্রামক ব্যাধি হসপিটালে। কি হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা ক্লজের কারণে মাল কিনতে পারেনি, টেন্ডার করতে পারেনি, যে কারণে 21 দিনের মতো একটা গ্যাপ হয়েছে। ডেলি রুগীরা কিন্তু বাইরে কিনতে পায় রুগীরা। আমাদের দেশে একটা মাত্র কোম্পানি এটা প্রডিউস করে, দ্যাট ইজ ইনসেপ্টা। গিয়ে দেখলাম এই অবস্থা, ইমার্জেন্সি মিটিং কল করলাম, ইনসেপ্টার সাথে কথা বললাম, তাদেরকে অনুরোধ করলাম, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু ইনসেপ্টা গ্রুপ যে ওনারা আমাদেরকে এগিয়ে আসলাম। আমরা আমাদের মন্ত্রণালয়ের যে ক্যাশ ক্ষমতা যেটুকু আছে, ওই টাকা থেকে ইনসেপ্টা থেকে আমরা ন্যায্য মূল্যে সেটা প্রত্যেক ইউএইচএফপিওরা এবং আমাদের যে সংক্রামক ব্যাধি এখানে তাদেরকে অথরিটি দিলাম, দে হ্যাভ বট ইট, এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি এটা মিট আপ করতে পেরেছি। এখন কোনো ক্রাইসিস নেই, ভ্যাকসিন পাচ্ছে, রেগুলার ভ্যাকসিন পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদেরকে ঈদের এই বিশেষ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপনার সময় থেকে সময় দেওয়ার জন্য, এবং আবারও ঈদ মোবারক জানিয়ে আজকে আমি অনেক দিন পর মন খুলে কতগুলি কথা আপনার সামনে বলতে পেরেছি। আমি আবারও আমার এলাকাবাসী, বাংলাদেশের সকল মানুষকে, দেশে বিদেশে বসবাসরত ঈদ মোবারক জানাচ্ছি, দোয়া চাচ্ছি। আল্লাহ যেন ওনাদের দোয়া আমাকে ভালোভাবে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যেন পালন করতে পারি, সততার সাথে, নিষ্ঠার সাথে। অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক আবারও। থ্যাংক ইউ, আপনাদেরকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, একদমই রূপকথা নয়, শুনলেন দেখলেন বাস্তব জীবনের গল্প, একজন কীর্তিমানের গল্প যিনি নিজ কর্মগুণে দেশ বরেণ্য। RICL যে কথা রূপকথা নয়, এই অনুষ্ঠানে আবার আমরা হাজির হব অন্য কোনো কীর্তিমানকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।